পৃথ্বীরাজ দা, সংবাদ আবির্ভাবে আপনাকে স্বাগত। এই সময় আপনি মানে ব্যস্ত শিডিউলের মাঝখানে যে সময় দিয়েছেন। আমার যেটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে আপনাদের ওখানে মানে ওই নাজার বলুন বা সন্দেশখালিতে বলুন, আয়লার ওপরে যে বাড়িগুলো দেওয়া হয়েছিল, তৈরি করা হয়েছিল, তো সেই বাড়িগুলোর মধ্যে কি করে রাজনৈতিক নেতা নেত্রীরা সেখানে মিটিং করছেন, এটা কি করে হচ্ছে যদি একটু বলেন। আসলে 2009 আয়লা হয়। আয়লার পরে ওখানে একটা সরকারি প্রকল্পের উপরে আয়লা বিল্ডিং তৈরি হয়, কিছু কিছু এরিয়া বেসিসে একটা করে আয়লা বিল্ডিং তৈরি হয়, যাতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন যেন একটা আশ্রয়ের জায়গা পায়, সেই হিসেবে ওগুলো করা হয়েছিল। ওগুলোকে একটা শিডিউলের মাধ্যমে, সম্ভবত বিডিওর মাধ্যমে ওগুলোকে দেখভালের জন্য রাখা আছে, যদি ইন ফিউচারে কখনো এই ধরনের কোনো সমস্যা আমাদের ওই অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে তৈরি হয়, যাতে মানুষ সেখানে আশ্রয় পেতে পারে। তো ইন দ্য মেইন টাইম, এই সময়টাতে যতক্ষণ না বন্যাটা না হচ্ছে বা সেই রকম দুর্যোগ না হচ্ছে প্রাকৃতিক, ততক্ষণ ওই বিল্ডিং গুলো কিভাবে ব্যবহৃত হবে। আর শুধু এই আয়লা বিল্ডিং নয়, এর সঙ্গে হচ্ছে কর্মতীর্থ বলে কিছু প্রকল্প হয়েছিল একটা। সেই প্রকল্পে কর্মতীর্থ করে মানুষকে 2000 টাকা করে, 2000 টাকা করে ওই বিল্ডিং এর ভেতরে এক একটা করে দোকান বিক্রি করানো হয়েছিল পঞ্চায়েত থেকে। তারা দোকান নিয়েছিল, কিন্তু তার মধ্যে কোনো ব্যবসা হয় না, তার মধ্যে কোনো বাজার তৈরি করতে পারেনি সরকার। সেটাতে তারা ব্যর্থ হয়েছে, কিন্তু টাকাটা তারা নিয়ে নিয়েছে। নেওয়ার পরে কি করেছে, এই কর্মতীর্থের বিল্ডিং গুলোতে মিটিং করছে। গত সপ্তাহে বুধ বৃহস্পতিবার নাগাদ, এই জাস্ট সোমবার বা মঙ্গলবার, কালীনগর আয়লা বিল্ডিং এ সুকুমার মাহাতো বিধায়ক, তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি হচ্ছেন একজন স্কুলের টিচার, তিনি সন্দেশখালীর 2-3 বারের বিধায়ক। তিনি কি করে কর্মতীর্থে তার রাজনৈতিক মিটিং করলেন, এটা আমার খুব জানার ইচ্ছা। আর উনি এই পারমিশনটা কোথা থেকে দিয়েছিল, ওনাকে ওই পারমিশনটা কে দিয়েছিল, এক। দ্বিতীয় কথা, নদীর চরে যখন কোনো সরকারি বিল্ডিং তৈরি হচ্ছে, সেই বিল্ডিংটার সরকারি প্রকল্পটা ওখানে ইমপ্লিমেন্ট হওয়ার পারমিশন তারা কোথায় পেয়েছে? তাহলে জায়গাগুলো ভুয়ো মেরেছে, সেই জায়গাগুলোতে ভুয়ো মেরে সরকারি টাকার ভুয়ো প্রকল্পের উপরে কাজ করেছে কর্মতীর্থ, করে সেইগুলোকে পুরোপুরি একটা করে পার্টি অফিস এবং অস্ত্রাগার তৈরি করেছে। ওগুলোর মধ্যে অস্ত্র শস্ত্র, ভোটের সময় যত বদমাইশ ছেলেবেলের আঁতুর ঘর করা হবে ওগুলোকে, এবং সেগুলো সুকুমার মাহাতো এখন থেকেই একটু করে মাথা চাড়া দিচ্ছেন। ইমিডিয়েট এই সুকুমার মাহাতোর বিরুদ্ধে মানে লিগাল অ্যাকশন নেওয়া উচিত। আমি চেষ্টা করব নেওয়ার, কারণ তারা কি করে নেয়। আমরা যখন কোনো স্বাভাবিক রাজনৈতিক প্রকল্প করতে যাই বা কোনো মিটিং মিছিল করতে যাই, হাজার বাউন্ডেশন থাকে। আর সরকারি বিল্ডিং এ কি করে রাজনৈতিক মিটিংটা হয়, এবং সেই পারমিশন সুকুমার মাহাতোকে কে দিয়েছিল, এটা একটা খুব খারাপ বিষয়। এইভাবে সুন্দরবনকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং ওরা লুটে পুটে খাচ্ছে। ওরা জানে আমরা হেরে যাব, ওদের দুটো দলের মধ্যে যে পরিমাণ গন্ডগোল হচ্ছে, ওরা জানে আমরা হেরে যাব। এই হেরে যাওয়ার আগে যতটা ভোগ করতে পারে সেটা করে যাচ্ছে, সেটারই নিদর্শন ওগুলো। এবং ওই বিল্ডিং গুলো যখন সত্যিকারের বন্যা আবার হবে বা মানুষ বিপর্যয়ের মধ্যে পড়বে, তখন এই বিল্ডিং গুলো কিন্তু আর মানুষের ব্যবহারযোগ্য থাকবে না। তখন সরকার আবার একটা টাকার প্রকল্প করবে, যাতে রাজনীতিবিদদের আবার একটা বড় ইনকাম হয়। মানে এই জিনিস চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এটাই সিস্টেম। কারণ ওটার যে সিস্টেম ছিল, ওটার রক্ষণাবেক্ষণের জন্য বিডিও থেকে লোক দেওয়া থাকবে বা একটা সিস্টেম থাকবে, সেই সিস্টেমগুলো কিন্তু নেই। আপনি ভালো করে সেই বিল্ডিং গুলো একটু খবর নিন বা একটা খবরে আনুন। হ্যাঁ, খবর আনলে দেখতে পাবেন সেই বিল্ডিং গুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে, কারা ব্যবহার করে, কখন ব্যবহার হয়, তার মধ্যে কারা যাতায়াত করে, কিভাবে যাতায়াত করে। সারাদিন আপনি দেখবেন কালীনগর কর্মতীর্থে তৃণমূলের মহিলা নেত্রী, পুরুষ নেত্রী, যুব নেত্রী, বৃদ্ধ নেত্রী, নেতা সব যাতায়াত করছে, আর ওখানে মিটিং মিছিল চলছে। কি করে চলছে এটা, কি করে চলছে? যাদের কাছ থেকে 2000 টাকা করে নিয়েছিল দোকান করবে বলে, সেই দোকান কি হয়েছিল? দোকানটা যদি না হয়ে থাকে, তাহলে তার বিকল্প ব্যবস্থা কি ছিল? আর ওই বিল্ডিং গুলোতে আমাদের মতো লোককে বা সাধারণ লোককে কেন যেতে দেওয়া হয় না? তারাও যেন, সাধারণ লোকও যেন অকাতরে ঢোকে ওই বিল্ডিং গুলোতে এবং তারা তাদের কর্মকাণ্ড করে, আমি এটা বলছি। কিন্তু আপনি যে অভিযোগ করছেন যে মানে অস্ত্র বস্ত্র রাখা, এগুলো তো মানে মারাত্মক, মানে ভয়ঙ্কর ব্যাপার। না না, ভোটের সময় ওইসবই হতো তো, হয়েছে তো 21-এর ভোটে ওইসব জায়গা থেকে ছেলেমেলে বেরিয়েছে তো। যখন শেখ শাহজাহান ছিল তখন ওইসব জায়গাতেই তো ছেলেমেলেরা ছিল, ওই কালীনগরেই তো অস্ত্র নিয়ে হাতে করে ঘুরে বেরিয়েছে। কালীনগর বাজারে অস্ত্র হাতে নিয়ে ওপেন ঘুরে বেরিয়েছিল এবং মানুষকে ভয়ভীতি দেখিয়েছিল। ভোট সেভাবেই হয়েছিল। কিন্তু আপনারা পুলিশে যদি কমপ্লেনও করেন, এই পুলিশ কিছু করবে মনে হয়? না, পুলিশ কিছু করতে মানে পারবে না। আইনভাবে কিছু করতে পারবে না? আইন তো নেই ওদের জন্য, আইন নেই। যেহেতু দিদি এখন সুপ্রিম কোর্টে যাতায়াত শুরু করেছে,
তো এখন পুলিশ আর কি করবে? দেখতে পাচ্ছে একে মুখ্যমন্ত্রী, তিনি একে পুলিশ মন্ত্রী, তারপরে এখন সুপ্রিম কোর্টে যাতায়াত করে। এই প্রথম আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো যে একজন সাধারণ নাগরিকও সুপ্রিম কোর্টে যেতে পারে। আশা করছি খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের যে রেমুনারেশন সেটা কমে যাবে। কপিল সিব্বালের এর পরে হয়তো রেমুনারেশন হয়ে যাবে 1,000 টাকা, কারণ পাবলিক চলে যাবে তো, মানে সেফ সেফ ডিফেন্স করতে চলে যাবে তো। তো মানুষ তো শিখে গেল, মুখ্যমন্ত্রী দেখে আমার ওয়েস্ট বেঙ্গলের মানুষ তো শিখে গেল সেলফ ডিফেন্স করা। তো আমার বিশ্বাস মুখ্যমন্ত্রীর থেকে অনেক শিক্ষিত লোক আছে যারা অনেক ভালো সেলফ ডিফেন্স করতে পারবে সুপ্রিম কোর্টে গিয়ে, তো তারা এবার চলে যাবে, এবার সুপ্রিম কোর্টটা একদম পাবলিক হয়ে যাবে। আচ্ছা, বলছি যে এই যে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি গেলেন এত মানে উৎসাহের সাথে এবং তিনি এত কন্টেস্ট করলেন, কিন্তু ওনার দলে যে এত বড় বড় নেতা নেত্রীদের নামে চুরির যে অপবাদ উঠেছে, সেই নিয়ে তিনি কেন সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন না? না, ওই নিয়ে লড়লে যদি ওনার নাম আসে, ওই লিস্টে ওনার নাম আছে কিনা আমি তো জানি না। এই কদিন আগে যেমন আমেরিকাতে কোন একটা ফাইল বেরিয়েছে যেখানে নরেন্দ্র মোদীর নাম পাওয়া যাচ্ছে, এখন ওই ফাইল নিয়ে কি নরেন্দ্র মোদী সওয়াল করতে যাবে? আর নরেন্দ্র মোদী জানে ওতে কোথাও হয়তো আমার নাম আছে, তো মমতা মদন বা পার্থর মামলায় কেন যাবে? কারণ ওদের পরে তো ওদের নামটা কাদের নাম? পার্থ টাকাটা কার ক্ষমতায় নিয়েছিল? আজকে তারাপীঠ এই বোলপুরে মায়ের জমি আমাদের অনুব্রত নিয়ে নিয়েছিল কার ক্ষমতায়? কার ক্ষমতায় অনুব্রত কার ক্ষমতা নিয়েছিল? তো ক্ষমতাগুলো যার ছিল তিনি যেতে পারেন, মুখ্যমন্ত্রী তো সে ব্যাপারে যেতে পারবেন না। এটা হচ্ছে এসআইআর নিয়ে উনি একটা খেলা দেখালেন। এসআইআর নিয়ে সত্যিকারে মানুষের কথা যদি কেউ বলে থাকে, তিনি নওশাদ সিদ্দিকী বলেছেন, ডে ওয়ান থেকে বলে এসছেন এসআইআর নিয়ে। এবং তিনি অলরেডি বিধানসভায় একটা বিল এনেছেন, যেটা বিধানসভা কিন্তু খারিজ করে দিল। কিন্তু দেখানো হলো মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট নিয়ে তিনি পার্সোনাল অ্যাপিয়ারেন্স করলেন সুপ্রিম কোর্টে। আমি জানি না এই নাটকটাতে আসলে যে বিজেপি কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যে একদম জোশ সাজসে আছে, সেটা দেখাতে কিন্তু এর থেকে ভালো আর কিছু লাগে না। না হলে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে আছেন এবং ওনার পিছনে ওনার অ্যাডভোকেট দাঁড়িয়ে আছে এবং উনি কথা বলছেন, তাহলে তো হাইকোর্টেও তাই হবে এবার থেকে। তাহলে এই জায়গাটা কোথা থেকে দিল? এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন। সুপ্রিম কোর্টে উনি ভেতরে গিয়ে দাঁড়াচ্ছেন, উনি একজন পার্সোনাল অ্যাপিয়ারেন্স হিসেবে দাঁড়াচ্ছেন, ওনার পিছনে অ্যাডভোকেট আছে, উনি বকবক করে যাচ্ছেন। বিচারপতিরা বলছে যে আপনার থেকে ভালো লয়ার আছে, লয়ারের কথা শুনবো, লয়াররা ভালো লয়ার, তাও মানে থামাচ্ছেন না উনি। না, ওনাকে তো চেঁচাতেই হবে। উনি কিন্তু অ্যাকচুয়ালি সংসারী মহিলা না, কিন্তু সংসারে কোনো অশান্তি বাঁধলে ঝগড়া করার জন্য ওনার থেকে বিকল্প কেউ হতেই পারে না। উনি সংসার কোনোদিন করতে পারবেন না, কিন্তু সংসারে ঝগড়া বাঁধলে ওনার সঙ্গে ঝগড়া করে কারুর পারার ক্ষমতা নেই, ওনার বিকল্প নেই। এই জায়গাটাতে উনি ভালো, উনি মুখ্যমন্ত্রী হিসেবে কোনোদিনই ভালো নয়। বলছি আজকে তো ডিএ মামলা ছিল, আজকে কেন তিনি লড়লেন না? কি করে ডিএ দেবেন উনি? উনি তো ডিএ দিতে পারবেন না, তা উনি মামলা লড়ে আর কি করবেন? উনি ওনার অ্যাডভোকেটদের বলা আছে ওগুলোতে টাইম নেই। কালকে আপনি কি জানেন মজার ঘটনা? কালকে যখন এসআইআর এর মামলা হচ্ছে তার আগে ওনার যে মামলাটা ছিল আরেকটা, ওই মামলাটা, আইপ্যাকের মামলা, হ্যাঁ আইপ্যাকের মামলাটা, সরি, আইপ্যাকের মামলাটা কিন্তু টাইম নেওয়া হলো। কেন ইডি টাইম নিল? কেন? ওখানে ইডিকে টাইম নেওয়ানো হলো আর এখানে দিদি অ্যাপিয়ারেন্স করলো কেন? ওখানে দিদি গিয়ে ইডিকে উড়িয়ে দিত। দিদি গেলে তো যে কোনো কিছু উড়ে যাবে, দিদি যাবে ইডি উড়ে যাবে। সুপ্রিম কোর্টে উনি যখন গেলেন ইডিকে উড়িয়ে একেবারে এসআইআর জয় করে ফিরতে পারতেন, পেরেছেন কি? বাদরামো ওনাকে একটু না করলেই ভালো। মানুষ এখন আর বাদরামো, মানে ওই যে মাদারি খেলা না, লোকে দেখে না এখন, মাদারি খেলা এখন আর দেখে না। বলছি আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলাতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 4 সপ্তাহের মধ্যে ডিএ দিতেই হবে, কিভাবে দেবে সরকার বুঝবে, এরকম একটা মানে বড় একটা রায় কিন্তু আছে সুপ্রিম কোর্ট থেকে এসছে। তো এই মুহূর্তে আপনি যেহেতু একজন আইনজীবী, তো আমার যেটা ছোট্ট প্রশ্ন, যে যদি সরকার বলে যে আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি স্টেপ নিতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের দিদি আর কিছু না পারুক, আমি একটু আগেও আপনাকে বলেছি উনি ডিফেন্সটা ভালো পারেন। তো সুপ্রিম কোর্ট এই যে বাউন্ডেশনটা দিয়েছে উইদিন 4 উইকস বা আফটার 4 উইকস আপনাকে ডিএটা শোধ করতেই হবে বা দিতেই হবে। উনি এই জায়গাটাতে করবেন কি, কোনো একটা ছলে বলে কলে কৌশলে কোনো একটা অফিসিয়াল মানে বাউন্ডেশনের মধ্যে এসে ওই 4 উইকসটাকে 4 মান্থ 4 ইয়ার করে ফেলার চেষ্টা করবে।
প্রথম মানে বলবে যে হ্যাঁ আমরা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি বলে, যেরকম এসআইআর এ উনি 90,000 এমপ্লয়েড করেছেন, কর্মচারীদের এমপ্লয়েড করেছেন এসআইআর এর জন্য, সেরকম ভাবে হয়তো 20,000-কে এমপ্লয়েড করে দেবে ডিএ প্রক্রিয়ার কাজের জন্য। এই ডিএ প্রক্রিয়ার কাজকে সামনে রেখে ভোটটা তো পার হয়ে যাবে, কিন্তু ডিএ মানুষ পাবে না। মানে সুপ্রিম কোর্টকে উনি বোঝাবেন যে আমরা ডিএ দেওয়া শুরু করে করে দিয়েছি, দিয়েছি। কিন্তু ডিএ তো দিতে হবে একবারে। ডিএ মানে যে টাকাটা আছে হ্যাঁ, তার যে ফাইল টাইল গুলো দেখার শুনো সঠিক লোককে দেওয়া হচ্ছে কিনা, কার কত ডিএ বাকি অনেকদিন হিসেব করা হয় না, মামলায় ছিলাম, ওদের হিসেবগুলো ঠিক করে করা হয়নি, ওরা আর পয়সা পাবে না ভেবেছিলাম। তো যাই হোক, এখন সেসবের হিসেবপত্র করা হচ্ছে। আমাদের তো অনেক চাপ, আমার ভাইপো, নিজের ভাইপোকে বাঁচাতে হয়, নিজেকে বাঁচাতে হয়, সবকিছু করে ওদের পয়সা কড়ির কথা আপনি বলেছেন আমরা দেবো, তারই হিসেবপত্র করছি, একটু সময় দিন। আমরা কাজ শুরু করেছি, আপনি বলেছেন 4 উইক্সে করতে, 4 উইক্সের মধ্যে আমরা সব ফাইল নামিয়ে দিয়েছি। 4 উইক্সের মধ্যে টাকা দিতে বলা হয়েছে, মানে ফাইল নামানো ওঠানোর কথা বলা হয়নি। যা টাইম দেওয়ার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে শেষ চূড়ান্ত টাইম। ওরাম চূড়ান্ত টাইম অনেক জায়গাতেই অনেক দেওয়া হয়। মানে আপনি বলছেন ভারতবর্ষের আবারও time। জুডিশিয়ালটাও নষ্ট হয়ে গেছে, যে কথাটা আপনি আমার মুখ দিয়ে না বলিয়ে। ভারতবর্ষের জুডিশিয়ারি অবস্থাও খুব খারাপ। আমি খুব জুনিয়র অ্যাডভোকেট হিসেবে বলছি, ভারতবর্ষের জুডিশিয়ারির অবস্থাও খুব খারাপ। এইভাবে জুডিশিয়ারির মেরুদণ্ড ভেঙে যেতে থাকলে ভারতবর্ষের সামনের দিন খুব বিপদ আছে। যে ঘটনা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটোতে মিলিয়ে হচ্ছে, এটাতে জুডিশিয়ারির অবস্থা খুব খারাপ। সত্যিকারের মানুষের কোনো রিলিজ নেই। গতকালকে সারা রাজ্যের ম্যাক্সিমাম ট্রায়াল কোর্ট ছুটি ছিল, জানেন? সেখানে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করলেন কি করে, আর এই নাটকটা করানো হলো কেন করানো হলো? সারা রাজ্যের তাহলে ট্রায়াল কোর্টের যত মানুষের মামলা বাকি ছিল তাদের দায়গুলো দায় না, তাদের সমস্যা না, দিদির সিনেমা করাটা বড় দরকার। এটা জুডিশিয়ারির অবস্থা। জুডিশিয়ারি এই জায়গায় নামলো কি করে, আর জুডিশিয়ারি কিভাবে এইভাবে পার্সোনাল অ্যাপিয়ারেন্স দিল? একটা মানুষকে, একটা সবে বরাতের ছুটি ছিল, উনি তো কেন্দ্রীয় সরকার বা সুপ্রিম কোর্টের কোনো একটা ভাবে ব্যবস্থা করতে পারতেন যে আইদার আপনি একদম একা পার্সোনাল অ্যাপিয়ারেন্সে আসুন, না হয় আপনার থ্রু অ্যাডভোকেট আসুন, আপনি পিছনে দাঁড়ান। উনি সামনে দাঁড়াচ্ছেন শাড়ি পরে, গলায় এ দিয়ে, আর সারাদিন দেখবেন ফেসবুক আর ইউটিউবে দিদি কালো কোট পরে, ইউটিউব ফেসবুকে দিদি কালো কোট পরে, আর সত্যিকারের কোর্টের মধ্যে উনি গলায় গামছা দেয়। মানে এটা কি মজার ব্যাপার না? এটা কেন মানুষকে কেন এইভাবে হয়রানি করা হচ্ছে? এই জুডিশিয়ারিটাকে ঠিক করা উচিত আগে। হাইকোর্টে শুভেন্দু অধিকারী এলে সকালবেলা মামলা করলে বিকেলবেলা মামলা হয়, আর আমরা মামলা ফাইল করলে মামলা মান লিস্টে চলে যায়।